এইচএসসি 2026 এবং 27কে সামনে রেখে কমার্স ভ্যালি আজ উপস্থিত হয়েছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অধ্যায় 6 প্রাপ্য হিসাব। আশা করি এই ক্লাসটা করলে তোমরা প্রাপ্য হিসাব সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং 10-এ 10 পাবে। তো আর কথা না বলি আমরা শুরু করি আজকের ক্লাস। তোমরা দেখতেই পারছো যে আমি একটা অঙ্ক এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। বাবু ট্রেডার্সের 2024 সালের লেনদেনগুলো ঠিক এমনই ছিল। আসলে কোনো একটা ম্যাথ তৈরি করতে হলে বা জানতে হলে বা পারতে হলে আগে আমাদের নিয়মগুলো প্রপারলি জানতে হবে, হ্যাঁ, তাহলে আসলে অঙ্কগুলো করলে আমাদের মজা হবে বা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমরা ওটা করবো অবশ্যই, তার আগে কিন্তু আমরা এটা জেনে নিই এটা করার জন্য কী নিয়মগুলি আমাদের জানা দরকার। তো তোমরা এবার ডিসপ্লের দিকে একটু তাকাও। তোমরা দেখতে পাচ্ছো আমাদের চ্যাপ্টার নাম কিন্তু হচ্ছে কি এই প্রাপ্য হিসাব, রাইট? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের যে অঙ্কগুলো করতে হলে আমাদের প্রথমত জানতে হবে যে অনাদায়ী পাওনা বা কুরিন জিনিসটা কি। আমরা সবাই জানি, তাই না? আমরা 9-10-এ পড়ে আসছি। তো অনাদায়ী পাওনা বা কুরিনটা হচ্ছে দেনাদারের যে অংশ আদায় করার কোনো সম্ভাবনা নেই, এটা কনফার্ম যে পাবো না, সেটাকে বলবো কেউ অনাদায়ী পাওনা, কেউ বলে অনাদায়ী দেনা, কেউ বলে কুরিন, কেউ বলে মন্দঋণ, কেউ বলে সন্তোষজনক দেনা। অনেকগুলো নাম কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানে রয়েছে। তো আমরা বুঝতে পেরেছি, তোমরা দেখতেই পারছো এখানে হচ্ছে অনাদায়ী পাওনা বা কুরিন জিনিসটা কি লিখেছি। দেনাদারের কাছ থেকে যে পরিমাণ অর্থ আদায়ের জন্য সর্বরকম প্রচেষ্টা বা কলাকৌশল অবলম্বন করার পরও পাওয়া যাবে না, সেটাকে বলি হচ্ছে অনাদায়ী পাওনা বা কুরিন। ওকে, এই অনাদায়ী পাওনা কুরিনের ফলে কী কী জিনিস হতে পারে? এটা আমাদের কিন্তু নিশ্চিত ক্ষতি। এটাকে কী বলে? নামিক হিসাব। নামিক হিসাব তো আমরা জানি, আয় ব্যয়কে কী বলা হয় একসঙ্গে? নামিক হিসাব। এটা কিন্তু সনাতন পদ্ধতিতে নামিক হিসাবের কথা বলা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাস্তব লেনদেন। আর এটি সবসময়ের জন্য কী হয়ে থাকে? আমাদের ডেবিট ব্যালেন্স হয়। তাহলে অনাদায়ী পাওনা সম্পর্কে জানলাম, একটু সামারি বলি আমরা তাহলে। অনাদায়ী পাওনা হচ্ছে দেনাদারের যে অংশ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা আমরা নিশ্চিত, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা বা কুরিন। ওকে, এবার আমরা জানবো পরের পার্টে। তোমরা দেখতে পাচ্ছ যে অনাদায়ী পাওনা সঞ্চিতি জিনিসটা কি। আমরা আগে শিখেছি অনাদায়ী পাওনা, এবার সঞ্চিতি। তোমরা দেখতে পাচ্ছ যে প্রাপ্য হিসাবে একটি অংশ ভবিষ্যতে আদায় হবে না এমন সন্দেহ বা অনুমানের ভিত্তিতে ভবিষ্যতে ক্ষতির বিপরীতে যে আগাম ব্যবস্থা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে আগাম ব্যবস্থা করে রাখা হয় তাকে বলে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অর্থাৎ যেটা আমরা পাবো না, কি তার আগে আমরা একটু সেফ রাখার জন্যে আমরা ক্ষতির বিপরীতে কিছু টাকা আমরা রেখে দিব, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা সন্দেহজনক পাওনা সঞ্চিতি। এই সঞ্চিতিটা কী হলো? এটাকে বলা হয় অদৃশ্যমান লেনদেন। এটা জেনে রাখবো। সম্ভব ক্ষতির বিপক্ষে আগাম ব্যবস্থা। আর এটি একটি বিপরীত সম্পদ। এটা কিন্তু আমাদের অবজেক্টিভ আসতে পারে যে অনাদায়ী পাওনা কোন সম্পদ বা কোন হিসাব, আমরা বলবো বিপরীত সম্পদ। এটি রাখলে মূলধন অক্ষত থাকে। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা সন্দেহজনক পাওনা সঞ্চিতি নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো ব্যবসায়িক অতীত অভিজ্ঞতা। কারণ আমরা জানি যে কোন টাকাটা পাওয়া যাবে কি যাবে না, এটা জেনে কিন্তু আমরা কোনো বিজনেস আমরা স্টার্ট করবো, ঠিক না? তো এটি রাখা হয় মূলত যেগুলো লাভ থেকে আমরা রেখে দিতে পারি। আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আসবো অনাদায়ী পাওনা কুরিন বা এই যে পার্টটা করব, এটা কয়টা পদ্ধতি রয়েছে বা সিস্টেম রয়েছে। এটা করার জন্য আমাদের দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে সরাসরি অবলোপন পদ্ধতি, আমি আবার বলি সরাসরি অবলোপন পদ্ধতি। আর একটা হচ্ছে ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে যে অবলোপন বা কুরিন হিসাব কয়টা পদ্ধতিতে প্রস্তুত করা হয়। ওকে, এবার আমরা আসবো হচ্ছে আমাদের প্রত্যক্ষ এবং ভাতা, এই ডিটেলস জানার চেষ্টা করি। প্রত্যক্ষ বা সরাসরি অবলোপন পদ্ধতিটা হচ্ছে যে এই পদ্ধতিতে অনাদায়ী পাওনা চিহ্নিত হওয়ার পর প্রাপ্য হিসাবের সাথে সরাসরি অবলোপন করে হিসাবভুক্ত করা হয়। এই পদ্ধতিতে প্রাপ্য হিসাব সমূহকে মোট মূল্যে প্রদর্শন করা হয়। আয় ব্যয় সংযোগ নীতি নির্ধারণ অপেক্ষা একই পদ্ধতি। এটা একটু ভালো করে আমরা দেখবো যে ওকে। এবার আমরা একটু কাজ করি, আমাদের লেখাটা একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, আমরা একটু কালারটা চেঞ্জ করি, রাইট? আর তোমরা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধব জানিয়ে দিবা যে কমার্স ভ্যালি থেকে কিন্তু ইংলিশ এবং বাংলা ভার্সনে এইচএসসি এসএসসিদের বিভিন্ন ভিডিও আপলোড করা হচ্ছে। আশা করি তোমাদের কাজে লাগবে এবং কমেন্টে জানিয়ে দিবা তোমাদের কেমন লাগছে। ওকে, এবার আমরা আসি একটু আমাদের পরের পার্টে, যে ভাতা ও ভবিষ্যৎ ব্যবস্থা। ওকে, ভাতা ও ভবিষ্যৎ ব্যবস্থা মূলত এই পদ্ধতিতেই আমাদের প্রাপ্য হিসাব ম্যাথগুলো আমরা প্রস্তুত করে থাকি। ওকে, এটা কেমন যেটা আমরা জেনে নিই। খরিদ্দারের নিকট থেকে একটি অংশ আদায় করা যাবে না বলে সন্দেহ করা হয় এবং প্রাপ্য হিসাবের ওই অংশকে অনাদায়ী বা কুরিন হিসাবে হিসাবভুক্ত করা হয়। একটু আমি বলেছি, একাধিক হিসাবকালে অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত তথ্য থেকে ব্যবহারিক সমস্যার সমাধান করা হয়। অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবহারিক সমস্যা সমাধান নির্ভর করে
প্রথম বছরে পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি আছে কিনা তা তা ভালোভাবে জেনে জাবেদাভুক্ত করতে হবে। অর্থাৎ মূল কথা দাঁড়ালো আমাদের অনাদি পাওনা সঞ্চিতি করতে হলে দুটো পদ্ধতি রয়েছে। পদ্ধতি দুটো কি দেখো তোমরা, একটা সরাসরি বা অবলম্বন পদ্ধতি, আর হচ্ছে ভাতা ও ভবিষ্যৎ পদ্ধতি। ওকে, এবার আমরা পরের স্লাইডে যাবো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের মূলত আমাদের এই প্রাপ্য হিসাবটা হচ্ছে জাবেদা কেন্দ্রিক অঙ্ক। আমরা জাবেদা যদি একটু ভালো পারি তাহলে ম্যাথটা কিন্তু একদমই ভালো পারবো। ওকে, জাবেদা আমরা এখন শিখে ফেলবো মাত্র 2 মিনিটে। তোমরা দেখতেই পারছো যে এখানে আমরা লিখেছি যে অনাদায়ী নিম্নলিখিত 3টি দাখিলা পদ্ধতি প্রতি বছর প্রদান করতে হবে। অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে হলে 2টি দাখিলা অবশ্যই করতে হবে। একটা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত জাবেদা করতে হবে, আর হিসাবভুক্ত অনাদায়ী পাওনা অনাদায়ী সঞ্চিতি স্থানান্তর করতে হবে। আর তারপরে হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনার সাথে সমর্থনমূলক বিপরীত বিশদ আয় বিবৃতিতে দাখিলা দেখাতে হবে। এই 3 জিনিস আমরা ভালো করে মনে রাখবো। এবার হচ্ছে আমরা এই অঙ্কটা করতে হলে এই বিষয়গুলো আমাদের খুবই জানা জরুরি। একটা হচ্ছে হিসাবভুক্ত অনাদায়ী পাওনা, আর হচ্ছে হিসাবভুক্ত অনাদায়ী পাওনা কী হবে, হিসাবভুক্ত না থাকলে কী হবে, এই বিষয়টা আমরা একটু জেনে নিই। তোমরা দেখতেই পারছো যে আমাদের উদ্দীপকে যদি লেখা থাকে যে অলিখিত, অহিসাবভুক্ত বা হিসাবভুক্ত হয়নি, লিখিতব্য, এই কথাগুলো কিন্তু ওরকম মনোযোগ দিয়ে খেয়াল করবো। হ্যাঁ, আমাদের পরীক্ষাতে ভুলগুলো হয়। অবলম্বনযোগ্য বা অতিরিক্ত বা নূতন, আর অনাদায়ী পাওনা বিবিধ দিনাদার এত টাকা আদায়যোগ্য নয়, অনাদায়ী পাওনা অর্থ ধার্য বা ধার্য হবে বা ধার্য করতে হবে বা ধরতে হবে, অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সম্মানের পূর্বে, খেয়াল করে দেখো কি লেখা আছে, পূর্বে বিভিন্ন দিনাদার এইসব শব্দগুচ্ছ যদি উল্লেখ থাকে তাহলে অনাদায়ী পাওনা এখন হিসাবভুক্ত হয়নি, অনাদায়ী পাওনা হিসাবভুক্ত আমাদের করতে হবে। তার মানে এটাকে আমরা বলবো নতুন অনাদায়ী পাওনা। কি পাওনা? নতুন অনাদায়ী পাওনা। তখন আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করার সময় প্রাপ্য হিসাব থেকে কিন্তু এই অনাদায়ী পাওনাটাকে বাদ দিব, কারণ এটা হিসাবভুক্ত হয়নি। ব্যাপারটা এই জন্য আমাদের এই শব্দগুলো একটু ভালো করে আমরা খেয়াল করব। ওকে, আর যদি প্রশ্নে আমাদের উল্লেখ থাকে যে হিসাবভুক্ত, এটা কি ছিল হিসাবভুক্ত, যদি অনাদায়ী না থাকে, এটা হিসাবভুক্ত থাকলে তখন আমাদের কী কী থাকতে পারে, র্যামিংতলি পূর্বে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত হলে লেখা আছে, ওই যে লিখিত যদি লেখা থাকে, হিসাবভুক্ত বা ধার্যকৃত, এই সমস্ত কথা লেখা থাকলে আমরা দেনাদার থেকে অনাদায়ী পাওনা বিয়োগ করবো না, জাস্ট যা আছে সেটির উপরে আমরা পার্সেন্টেজ করবো। বিষয়টা হচ্ছে এমন। অর্থাৎ এই জন্য আমরা এই হিসাবভুক্ত অনাদায়ী পাওনা আর হিসাবভুক্ত হয়নি এই বিষয়টা ভালো করে একটু খেয়াল করবো, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের জাবেদা, তোমরা খেয়াল করে পারছো যে জাবেদাটা আমরা লিখতে হবে। জাবেদাটা এটা করার জন্য যে বিষয়টা আমার জানা জরুরি, আমরা আগে অঙ্কে দেখব আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কি না। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি উদ্বৃত্ত এক এক লেখা থাকবে। যদি অঙ্কে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তখন আমাদের কিন্তু জাবেদাটা হবে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তোমরা দেখো আমি কিন্তু লিখে দিয়েছি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে অনাদায়ী পাওনা লিখিত বা অলিখিত, এখানে বলা হচ্ছে যদি লিখিত থাকে অলিখিত যাই থাকুক না কেন আমাদের একটা জাবেদা হবে। লিখিতের জন্য একটা দিতে পারি, অলিখিতের জন্য আরেকটা দিতে পারি, ইচ্ছে করে দুটো আমরা মার্চ করে দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। তার মানে কী দাঁড়ালো, অঙ্কে যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তখন অনাদায়ী পাওনার জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা 1 নম্বর জাবেদা। 2 নম্বরটা হচ্ছে এই যে অনাদায়ী পাওনা হিসাবকে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে স্থানান্তর করবো, লেখা আছে এখানে। অর্থাৎ বিশদ আয় বিবৃতি স্থানান্তর করার জন্য আমাদের জাবেদাটা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আমি আবার বলি, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এখানে একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমরা অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগফল পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি পরিমাণ কম হলে, এটা একটা উদাহরণ দিয়ে বলি। ধরো আমাদের অনাদায়ী পাওনা রয়েছে, তোমরা দেখতেই পারছো অনাদায়ী পাওনা আমাদের র্যাম মিলে রয়েছে মনে করো 500 টাকা মনে করো, আর নতুন সঞ্চিতি হয়েছে, ধরো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হয়েছে 1000 টাকা, মোট কত হলো 1500 হলো। আর পুরাতন রয়েছে, পুরাতন আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু আমাদের অঙ্কে থাকে, তা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি মনে করা রয়েছে 300 টাকা। ওকে, তাহলে এই যে রেজাল্টটা আসলো এটা কিন্তু প্লাসের রেজাল্ট আসলো, ঠিক এই 1200 টাকা আমরা লিখবো এই জাবেদার ক্ষেত্রে। অর্থাৎ বলেছে অনাদায়ী পাওনা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগফল অপেক্ষা পুরাতন সঞ্চিতির পরিমাণ কম হলে, তো তোমরা দেখো পুরাতন কত আছে 300, ওকে, আর এগুলো প্লাস মাইনাস করে এটা বেশি আছে, তো তখন আমরা এই জাবেদাটা লিখবো। আর 3 নম্বরটা কখন হবে, যখন আমরা কি করব, যদি আমাদের এই পুরাতনটা বেশি হয়, যদি এমন হতো আমাদের পুরাতন রয়েছে 1700 টাকা আর আমাদের এই দুটো নতুন যোগফল হয়েছে কত 1500 টাকা, তাহলে আমাদের রেজাল্টটা কি আসতো, মাইনাসে আসতো না, অর্থাৎ আমাদের পুরাতনটা বেশি হতো। তখন জাবেদা উল্টিয়ে দিতাম, তখন লিখতাম আমরা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। বিষয়টা এমনই, অর্থাৎ
যদি আমাদের অনাদি পাওনা রেজাল্টটা যদি প্লাসে আসে তখন হবে আমাদের এই অনাদি পাওনা হিসাব ডেবিট, অনাদি পাওনা সঞ্চিতি ক্রেডিট। আর রেজাল্টটা মাইনাসে আসে তখন হবে অনাদি পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর অনাদি পাওনা হিসাব ক্রেডিট। বিষয়টা এই। সর্বশেষ যেটা রয়েছে আমাদের অনাদি পাওনা হিসাব বন্ধ করা যাবে। আমরা জানি কোনো হিসাব যদি খুলে থাকি এটা কিন্তু আমাদের কী করতে হয়, হিসাবটা বন্ধ করতে হয়। হিসাব বন্ধ করতে হলে আমরা ডেবিটকে ক্রেডিট করতে হয়, ক্রেডিটটাকে ডেবিট করতে হয়। যেহেতু তোমরা দেখতেই পারছো এখানে আমাদের অনাদি পাওনা হিসাব কী ছিল, ডেবিটে ছিল। তো ডেবিটটাকে বন্ধ করতে হলে কী করতে হবে, ক্রেডিট করতে হবে। কী নামে ক্রেডিট করবো, তিনটে হিসাব আমরা নাম মিক্স করতে পারি। কেউ বলে আয় সারাংশ, কেউ বলে আয় বিবরণী বা আয় সঞ্চিতি, একটা দিলেই হবে। তো আমরা এখানে লিখেছি এই যে আয় সারাংশ হিসাব ডেবিট আর হচ্ছে অনাদি পাওনা হিসাব ক্রেডিট, এই হিসাবটা দিয়ে আমরা বন্ধ করব। তাহলে মূল কথা এই দাঁড়ালো যে আমাদের প্রাপ্য হিসাবে ম্যাথ করতে হলে আমাদের মাস তিনটে জাবেদা জানতে হবে। একটু রিভিউ দিয়ে ফেলি। সেটা হচ্ছে অঙ্কে যদি পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি থাকে তখন অনাদি পাওনা জাবেদা হবে অনাদি পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, যেটা আমরা এই যে 1 নম্বরে লিখেছি, এটা হচ্ছে 1। আর 2 নম্বর হচ্ছে যে অনাদি পাওনাকে নতুন অনাদি পাওনা সঞ্চিতি হিসাবে আমরা যদি বিশদ বিরতি স্থানান্তর করে থাকি, যদি আমাদের রেজাল্টটা যদি প্লাসে আসে তখন আমরা কী করবো, লিখবো যে অনাদি পাওনা হিসাব ডেবিট, অনাদি পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আর তারপর কোনো হিসাব যদি বন্ধ করতে হয় আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদি পাওনা হিসাব ক্রেডিট। এই হলো আমাদের ব্যাপারটা। এর পরের স্লাইডটা দেখি আমরা কী রয়েছে এখানে এই বিষয়ে জাবেদাগুলো আমরা জানি সম্ভবত, ধারে মাল ক্রয় বিক্রয় ফেরত আমরা সবাই জানি, তাই না? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা তোমরা দেখে নিও। এটা আমাদের কিন্তু এই অঙ্কের সাথে কানেক্টেড। মানে আমরা ওই অঙ্কটা করার আগে এই বিষয়গুলো একটু প্রপারলি জানলে আমাদের অঙ্ক করতে অনেকটা সুবিধা হবে। এরপর একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, আমাদের অনেক বোর্ডে বা টেস্ট পরীক্ষাতে এটা আসে কিন্তু, অবলম্বনকৃত বা আদায়কৃত অনাদি পাওনা যদি হিসাবভুক্ত হয় সেটা জাবেদাটা কী হবে তোমরা দেখতে পাচ্ছ। এই যে অনাদি পাওনা আদায়ের জন্য জাবেদা হবে, দুটো জাবেদা করতে হবে। একটা হচ্ছে পূর্বে অবলম্বনকৃত অনাদি পাওনা উদ্ধার বা আদায় করে জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, নট অনাদি পাওনা। তারপর 2 নম্বর হবে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো এই দুটো জাবেদা দিয়ে আমাদের অঙ্কটা শেষ করতে হবে। তো এতক্ষণ ধরে আমরা জানার চেষ্টা করেছি আমাদের প্রাপ্য হিসাব করতে হলে কী কী নিয়মাবলীগুলো রয়েছে, জাবেদাগুলো কী রয়েছে, এই বিষয়গুলো যদি আমরা প্রপারলি জেনে আমরা যদি ম্যাথ করি তাহলে অবশ্যই আমরা পাবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের নেক্সট ক্লাস আমরা ম্যাথ নিয়ে হাজির হবো। এই বন্ধু ভালো থাকি, সবাইকে ধন্যবাদ।